হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্সের নতুন একটা লেকচারে স্বাগতম। তো ভাই, আমরা আমাদের রসায়ন সাবজেক্টের তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠন, এই অধ্যায়ের ক্লাসগুলো মেনলি আমরা দেখছিলাম। অলরেডি আমরা দুইটা ক্লাস করে ফেলছি, আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং আজকের মাধ্যমেই মেনলি আমাদের বেসিক ডিসকাশনগুলো শেষ হবে। আচ্ছা, তো চলো আমরা স্টার্ট করতে পারি। প্রথমে দেখো আমরা একটু আইসোটোপ নিয়ে পড়াশোনা করব। তো প্রথম কথা ভাই, আইসোটোপ বলতে কি বোঝায় দেখার চেষ্টা করি। আইসোটোপ আসলে কি মনে রাখতে হবে। আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অথবা তুমি বলতে পারো নিউট্রন সংখ্যা ভিন্ন। কিভাবে মনে রাখতে পারি দেখো ভাইয়া, আইসোটোপ কিন্তু প দিয়ে শেষ হয়েছে, তাই না? তাহলে প্রোটনও কিন্তু প দিয়ে শুরু হয়েছে, প প মনে রাখো। তাহলে এটাকে সংজ্ঞায়িত এভাবে করতে পারবা যে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আচ্ছা, এখন আবার একটু সংজ্ঞাটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে আসলে যে ভর সংখ্যা বলতে কি বোঝায় আমরা কি পড়ছিলাম? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো প্রোটন সংখ্যা কি ছিল, এখানে ফিক্স ছিল, তাই না? দেখো প্রোটন সংখ্যা কিন্তু একই, রাইট? তাহলে আমি যদি ভর সংখ্যাকে ভিন্ন করতে চাই, কোনটাকে চেঞ্জ করতে হবে, কোনটাকে ভিন্ন নিতে হবে? নিশ্চয়ই নিউট্রন সংখ্যাকে আমাকে ভিন্ন নিতে হবে। সেই জন্য বলতে পারি যে প্রোটন সংখ্যা ফিক্স থাকলে নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, অর্থাৎ ভর সংখ্যা ভিন্ন হবে। এরকম কন্ডিশন যাদের মধ্যে আছে তারাই হচ্ছে আইসোটোপ। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এখন যদি আমরা কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, কিরকম এক্সাম্পল হইতে পারে? সবার প্রথমে আমরা আসি কমন যেটা তোমাদের বই আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। এখন হাইড্রোজেনের মোট 7 ধরনের আইসোটোপ পাওয়া যায়। দেখো, একটা আমাদের হাইড্রোজেন 1, তাই না? দেখো প্রোটন সংখ্যা কিন্তু ফিক্স, এখানে কিন্তু 1 আছে, সেটা আমাদের লেখার প্রয়োজন নাই, লিখতে পারো, সমস্যা নাই। বাট আমরা উপরের সংখ্যাটা নিয়ে মেনলি কনসার্ন। উপরে আমরা কি লিখি? ভর সংখ্যা লিখি, তাই না? ভর সংখ্যা লিখি। ভর সংখ্যা ভিন্ন হইলে তো আমাদের আইসোটোপটা ভিন্ন হবে, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের গেল হাইড্রোজেন ভর সংখ্যা 1। আর কি হইতে পারে? এখানে ভর সংখ্যা 2 হইতে পারে, তাই না? ভর সংখ্যা ভিন্ন মানে আইসোটোপ। 3 হইতে পারে, তারপর 4 হইতে পারে, তাই না? তারপর 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, তাই না? এরকম বিভিন্ন রকমের কিন্তু আইসোটোপ হওয়া সম্ভব। এখন এখানে আমি যতগুলো এক্সাম্পল দেখালাম এর মধ্যে এই প্রথম 3টা এগুলো বেশি স্থায়ী, বাকিগুলো কিন্তু খুব একটা কমনলি পাওয়া যায় না, অনেক বেশি দুর্লভ, রেয়ার। তাহলে প্রথম 3টাই হাইড্রোজেনের স্থায়ী আইসোটোপ। ওকে, এখন এই প্রথম 3টার আবার স্পেশাল কিছু নাম আছে। কি কি নাম দেখি? এই হাইড্রোজেন 1 এইটা সবচেয়ে বেশি কমনলি পাওয়া যায়, প্রায় 90%। এটাকে আমরা কি বলি? এটাকে মেনলি আমরা বলি প্রোটিয়াম। তার মানে আমরা হাইড্রোজেন বলতে যাকে চিনি সেই কিন্তু প্রোটিয়াম। বুঝতে পারলাম? আচ্ছা, যেখানে আমাদের হাইড্রোজেন 2 মানে কি আছে? একটা প্রোটন এবং একটা নিউট্রন, রাইট? এদেরকে আমরা কি বলি? ডিউটেরিয়াম। কি বলবো বলো? ডিউটেরিয়াম। আর হাইড্রোজেন 3, এখানে দেখো ভর সংখ্যা 3, প্রোটন কিন্তু একটাই আছে, বাট নিউট্রন কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। তাহলে এটাকে মেনলি আমরা বলবো ট্রিটিয়াম। ওকে, তাহলে দেখো প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা আমাদের ক্লিয়ার হলো। এরকম অনেক রকমের আইসোটোপ তুমি পাইতে পারো। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দেই, লেটস সে আমরা কিন্তু কার্বন, কার্বনে কিন্তু 3 রকমের আইসোটোপ পাইতে পারি। কার্বন 12, 6টা প্রোটন, বাকি 6টা নিউট্রন। কার্বন 13 হইতে পারে, 6টা প্রোটন, বাকি 7টা এখানে নিউট্রন।
আর হইতে পারে কি কার্বন 14, তাই না? রাইট, 6টা প্রোটন, বাকি 8টা কিন্তু নিউট্রন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ক্লোরিন হইতে পারে 35, আর কি হইতে পারে, ক্লোরিন হচ্ছে 37, রাইট। তারপর এখানে কপার হইতে পারে তোমার 63, আর হইতে পারে 65, রাইট। এরকম কিন্তু বেশ কিছু মানে অনেক রকমের এক্সাম্পলই তুমি চিন্তা করতে পারো। অক্সিজেন হইতে পারে, অক্সিজেন কি হইতে পারে 16, তার মানে 8টা প্রোটন 8টা নিউট্রন, কি হইতে পারে 17 হইতে পারে, তার মানে 8টা প্রোটন 9টা নিউট্রন, আর কি হইতে পারে 18 হইতে পারে, তার মানে 8টা প্রোটন 10টা নিউট্রন। এরকম কিন্তু আমরা বিভিন্ন কেস দেখতে পারি। হ্যাঁ, আইসোটোপ অনেক রকমের কেস দেখা সম্ভব, প্রায় সব রকমের পরমাণু কিন্তু আইসোটোপ দেখায় বা আইসোটোপ থাকে। এখন কাদের হচ্ছে আইসোটোপ পাওয়া যায় না সেটা আমি তোমাদের লিখে দিই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আইসোটোপ পাওয়া যায় না, আইসোটোপ পাওয়া যায় না কাদের কাদের আছে, আমাদের মেইনলি 2টা পরমাণু সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে সোডিয়াম, আর এটা হচ্ছে AU। AU মানে কি অরাম বা গোল্ড। তাহলে সোডিয়াম আর হচ্ছে অরাম, এই দুটা মিলে কোন রকমের আইসোটোপ পাওয়া যায় না। বাকি বেশিরভাগ পরমাণুতেই আইসোটোপ হচ্ছে কমনলি পাওয়া যায়। যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু সেগুলা লিখে দিলাম। আচ্ছা, তাহলে গেল মোটামুটি। এবার আসলে হচ্ছে আমরা প্রকৃত এবং আপেক্ষিক পারমাণবিক ভর এই বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখো, প্রথমে আসা হচ্ছে প্রকৃত পারমাণবিক ভর, অর্থাৎ একটা পরমাণুর যে আসলে ভরটা পাওয়া যায়, প্রকৃত পক্ষেই আসলেই যে ভরটা আমরা পাবো যদি মাপা সম্ভব হইতো, সেটা হচ্ছে তার প্রকৃত পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি, দেখো আমি এটা লিখে দিই। আপেক্ষিক পারমাণবিক ভর, এটা দিয়ে কি বোঝায় মনে রাখবা যে আপেক্ষিক মানে হচ্ছে তুলনা। আপেক্ষিক শব্দটা মানে কি তুলনা, অর্থাৎ একটা নির্দিষ্ট মান আমাদের কাছে দেওয়া থাকবে, যে মানটা আমরা মুখস্থ রাখবো বা জানা থাকবে আমাদের, সেই মানের সাথে আমি তুলনা করে দেখবো, সেই মানের থেকে যত গুণ ভারী হয় সেটাই হচ্ছে তার আপেক্ষিক পরিমাণটা। ওকে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি, আমরা মেনলি একটা নির্দিষ্ট মান চিন্তা করব, সেই নির্দিষ্ট মানের তুলনায় একটা নির্দিষ্ট পরমাণু যত গুণ ভারী হয় সেটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে তুমি যদি এটাকে ইকুয়েশন দিয়ে লেখার চেষ্টা করো, তাহলে ইকুয়েশনটা কিরকম হবে দেখো, ইকুয়েশনটা হবে এরকম, একটা পরমাণুর প্রকৃত পারমাণবিক ভর ডিভাইডেড বাই ওই যে নির্দিষ্ট মানটা কথা বললাম। এখন এখানে নির্দিষ্ট মান আমি কোনটাকে চিন্তা করব, তাই না? নির্দিষ্ট মান প্রথমে কিন্তু হাইড্রোজেনেরটাকে চিন্তা করা হইতো, বুঝছো? হাইড্রোজেন কিন্তু শুরুর দিকে আবিষ্কৃত একটা মৌল, তো ওইটা হচ্ছে আমাদের পর্যায় সারণীতে সবচেয়ে হালকা মৌল। রাইট। আচ্ছা, সো এই জন্য মেনলি আমরা হাইড্রোজেনটাকে আইডিয়াল ধরতাম। পরবর্তীতে দেখা যায় যে আমরা হাইড্রোজেনের ভরটাকে ক্যালকুলেট না করে আমরা তার কাছাকাছি মানের আরেকটা জিনিসকে আমরা ক্যালকুলেট করা শুরু করলাম, বুঝতে পারলাম তো? সেই কাছাকাছি মানের আরেকটা কি জিনিস আমি ক্যালকুলেট করা শুরু করলাম, সেটা হচ্ছে আমাদের সেই কার্বন 12 আইসোটোপের একটা অংশ। তো কার্বন 12 মানে কি 6টা প্রোটন 6টা নিউট্রন। হ্যাঁ, তো মনে রাখতে হবে যদি আমি ব্র্যাকেট দিয়ে সংখ্যা লিখি সেটা কিন্তু প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বোঝায়, আর যদি আমি হাইফেন দিয়ে সংখ্যা লিখি তাহলে সেটা মেনলি ভর সংখ্যা বোঝায়। একটু কি ক্লিয়ার? দেখো, যদি আমি এরকম লিখতাম কার্বন দিয়ে ব্র্যাকেটের মধ্যে 6, এটা কি বোঝাইতো কার্বনের মধ্যে 6টা ইলেকট্রন আছে, অর্থাৎ 6টা প্রোটন আছে। যদি এরকম হইতো আমি কার্বন দিয়ে হাইফেন দিয়ে একটা সংখ্যা লিখলাম 12, তাহলে এটা দিয়ে কি বোঝায় এর মধ্যে ভর সংখ্যা হচ্ছে 12, তার মানে 6টা প্রোটন 6টা নিউট্রন। বুঝতে পারলাম তো? এখানে মিললে আমরা কি বুঝতেছি, আমরা কিন্তু সেই জিনিসটাই বুঝতেছি, কার্বন হাইফেন 12 মানে 6টা প্রোটন 6টা নিউট্রন, কার্বন 12 আইসোটোপ। এই কার্বন 12 আইসোটোপের পুরো ভরটা কিন্তু আমরা নিব না, কার্বন 12 আইসোটোপের পুরো ভরটা আমরা নেই না, মেনলি এটা 1/12 অংশ নেই, বুঝছো? 1/12 অংশ আমরা একটু তুলনা করি, বুঝতে পারছো কি? আচ্ছা, এখন বলতে পারো ভাই কেন এখানে 1/12 অংশ নিয়ে আমরা আলোচনা করব? কারণ 1/12 অংশটা মেনলি ওই যে হাইড্রোজেন পরমাণুর ভরের কথা বললাম সেটা কাছাকাছি চলে আসে, তাই না? সো মেনলি ওই জিনিসটাকে ধ্রুব রাখার জন্য, ওই জিনিসটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমরা কার্বন 12 আইসোটোপের
1/12 অংশ চিন্তা করি আর কি। এখন এই 1/12 অংশের ভরটা কত আসে সেটা যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি। উপরে হচ্ছে আমাদের সেই প্রকৃত পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর, আর নিচে হচ্ছে আমাদের এই ভরটা। এই ভরের মান কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। সেই ভরটা কত? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, বুঝতে পারলাম তো? যদি কেজিতে নিতাম 10⁻⁻27 কেজি হইতো। যাই হোক, কোথাও ঝামেলা আমাদের দরকার নাই। তাহলে আমরা এই মুখস্থ মানটাকে মনে রাখতে পারবো না? 1.6605 10⁻⁻24 এত গ্রাম। খেয়াল করে দেখো, উপরে যে আমরা ভর চিন্তা করলাম সেটাও কিন্তু গ্রাম এককে আছে, আর নিচে এটা তো গ্রাম এককে আমরা দেখতেই পারতেছি, তাই না? তাহলে গ্রাম গ্রাম যদি কাটাকাটি করে দেই, হ্যাঁ, তাহলে এখানে কি কোনো একক থাকে? কোনো একক কিন্তু আমরা পাই না। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর ওর কিন্তু কোনো একক নেই। ওর কোনো একক নেই। একটুকে মনে রাখতে পারবো না আমরা? আচ্ছা, একটু কিন্তু গেল। এবার চলে আসো আমরা কিছু প্রবলেম বা কিছু অঙ্ক দেখার চেষ্টা করি। তাহলে আসো আমরা প্রশ্নটা লিখে নিই। প্রশ্নটা কিরকম, যে একটা পরমাণু তোমাকে বললাম, লেটস সে আমরা অ্যালুমিনিয়াম বললাম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম বলে দিলাম। এই অ্যালুমিনিয়ামের প্রকৃত পারমাণবিক ভর, হ্যাঁ, তাহলে প্রকৃত পারমাণবিক ভর, এটাকে তোমাকে এইভাবে লেখা থাকতে পারে যে, অথবা এটা কি লেখা থাকতে পারে, এখানে বলে দিতে পারে যে একটি পরমাণুর ভর। ওকে, একটি পরমাণুর ভর এভাবে কিন্তু তোমাকে বলে দিতে পারে। দুইটা কিন্তু সেম জিনিস বোঝায়, ঠিক আছে? প্রকৃত পারমাণবিক ভর যেই কথা, একটি পরমাণুর ভর কিন্তু একই কথা। সেই ভরের মানটা তোমাকে আমি বলে দিলাম, ধরো সেটা হচ্ছে 4.482 10⁻⁻23 এত গ্রাম। ওকে, আমি বললাম তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভরটা কত আসবে। হ্যাঁ, তাহলে এর আপেক্ষিক পারমাণবিক ভরটা কত আসবে, রাইট? তো আমি যদি আপেক্ষিক পারমাণবিক ভরটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর কিরকম আসবে তাহলে বলো? উপরে হবে হচ্ছে প্রকৃত ভরটা, আর নিচে হচ্ছে ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, তাই তো? আচ্ছা, উপরে প্রকৃত ভরটা কত দেখো, এখানে লেখাই আছে। এই মানটা আমরা এখানে বসাই দিব, তাই না? এখানে যে মানটা আসছে সেই মানটাই মেইনলি আমরা এখানে বসাই দিচ্ছি, রাইট? আর নিচে কত বসাবো? 1.6605 ইন্টু 10⁻⁻24, রাইট? এরকম দেখছো, গ্রাম গ্রাম কিন্তু কাটা যায়, আপেক্ষিক ভরে কোনো একক নাই। এই মানটা মোটামুটি পাওয়া যাচ্ছে 27। তাহলে আমি বলতে পারি কি? তাহলে আমি বলতে পারি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27, তাই না? একই রকম ভাবে তোমরা কিন্তু সোডিয়ামের হিসাব করতে পারো, 23 আসবে, তাই না? তুমি যদি ক্লোরিন হিসাব করো 35.5 আসবে, এরকম বিষয়গুলা। আশা করি এগুলো পারবো। চলো আমরা আগেই তাহলে। আচ্ছা, এবার হচ্ছে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর বের করতে হবে। হ্যাঁ, মৌলের গড় আপেক্ষিক ভর মানে কি জানো? ওই যে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটাই মেইনলি বের করতে হবে, রাইট? কিন্তু এখানে ইনফরমেশন কি দেওয়া থাকবে? আগে দেওয়া ছিল হচ্ছে একটি পরমাণুর ভর, বাট এখানে সেটা দেওয়া থাকবে না। এখানে বলা থাকবে হচ্ছে আইসোটোপের শতকরা হার। আইসোটোপের শতকরা হার। এখন আইসোটোপের শতকরা হার বলতে কি বোঝায় আমি এটা আগে বলে নিই। আইসোটোপের শতকরা হার, এটা বলতে আসলে কি বোঝায়? প্রকৃতিতে যদি আমরা একটা নির্দিষ্ট মৌল চিন্তা করি, তার যদি 100টা পরমাণু চিন্তা করি, সেই 100টা পরমাণুর মধ্যে কোন একটা নির্দিষ্ট আইসোটোপ কতগুলা পাওয়া যাবে, সেটাই হচ্ছে তার আপেক্ষিক শতকরা, আইসোটোপের শতকরা হার। ওকে, তাহলে তুমি চিন্তা করতে পারো যে প্রকৃতিতে কোন মৌলের 100টি পরমাণু পাওয়া গেলে, হ্যাঁ, 100টি, এভাবে লেখো, 100টি পরমাণুর মধ্যে কোন একটি নির্দিষ্ট, হ্যাঁ, কোন একটি নির্দিষ্ট আইসোটোপ যত সংখ্যক পাওয়া সম্ভব, কোন
একটি নির্দিষ্ট আইসোটোপ যতগুলো পাওয়া যায় রাইট। আমরা কিন্তু শুরুতে এটা এক্সপ্লেন করে ফেলছি। আমি যদি 100টা পরমাণু চিন্তা করি, আমার ধরো হচ্ছে একটা নির্দিষ্ট আইসোটোপ যতগুলো আমি পাবো সেটা হচ্ছে তার শতকরা হার আর কি। এখন হয়তো তোমার কাছে জিনিসটা একটু ভেজাল মনে হতে পারে যে ভাই এটা কি বললেন, হ্যাঁ আমি তো সংজ্ঞাটা বুঝলাম কিন্তু ফিল করতে পারলাম না। আচ্ছা আসো আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা ফিল করার চেষ্টা করি। আচ্ছা চলো আমরা তাহলে প্রশ্নটা লিখে ফেলি। আমি তোমাকে বললাম একটা নির্দিষ্ট ধরনের মৌল, তাই না, সংজ্ঞা অনুযায়ী আসলে একটা নির্দিষ্ট ধরনের মৌল, সেটাকে আমি বলে দিলাম ক্লোরিন। এখন আমি বললাম হচ্ছে আমি তোমাকে আস্ক করলাম এই ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরটা কত, রাইট। এখন বিষয় হচ্ছে আমাকে তো আমি প্রকৃত পারমাণবিক ভর তো বলে দেই নেই, তাই না, আমি কিভাবে সব করব। তাহলে ঠিক আছে, আমি তোমার কাজটাকে সহজ করার জন্য আইসোটোপের শতকরা হারগুলো বলে দিচ্ছি। কিরকম বিষয়টা, ধরো ক্লোরিনের আমরা দুই ধরনের আইসোটোপ পরিবেশে পেয়ে থাকি, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37, ওকে, 35 এবং 37। আমি বললাম কি এই ক্লোরিন 35 সেটা মেনলি পাওয়া যায় হচ্ছে 75%, রাইট। এখন আমাকে বলো 75% বলতে কি বোঝায়। যদি টোটাল 100টা পরমাণু চিন্তা করি, 75টা হবে এই পরমাণু, রাইট, বাকি 25টা কি হবে এই পরমাণু, তাই তো। বিষয়টা এরকম না, এরকম কিন্তু। তাহলে কি হলো দেখো, ক্লোরিন মৌলের একটা আইসোটোপ ক্লোরিন 35 সেটা পাওয়া যায় হচ্ছে প্রকৃতিতে 75 ভাগ, আর ক্লোরিন 37 পাওয়া যায় হচ্ছে 25 ভাগ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এখান থেকে যে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাই তো। ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত। এখন এইটা তুমি কিভাবে হিসাব করতে পারবা, বিষয়টা কিন্তু খুবই ইজি। ঐকিক নিয়মের মতোই অনেকটা। চিন্তা করে দেখো তো, তুমি যদি চিন্তা করো যে 100টা তুমি যদি পরমাণু নাও, 100টা পরমাণুর মধ্যে 75টা হচ্ছে এই পরমাণু, তাই না। তাহলে এখানে ভর কত হবে, 75 গুণ 35, আর বাকি 25টা হবে এই পরমাণু, তাহলে এখানে ভর কত হবে 25 গুণ 37, তাই না। তাহলে তুমি এইভাবে তুমি হচ্ছে এখন আগাও যে আমরা লিখতে পারি যে 100টা পরমাণুর ভর, পরমাণুর মেনলি আপেক্ষিক ভর আমরা চিন্তা করি, যেহেতু ভর সংখ্যা দেওয়া আছে, তাই না। প্রকৃত ভর তো আমরা পাবো না। আমি যদি তোমাকে প্রকৃত ভর না বলে দিই, তুমি কিন্তু প্রকৃত ভর পাবা না, ওকে। এখন আরেকটা কথা বলতে পারো, ভাই আমি আপেক্ষিক ভর কিভাবে বুঝলাম, তাই না, ভর সংখ্যা থেকে। খেয়াল করে দেখো, আমরা যখন বেসিক ক্লাসগুলো করছিলাম, হ্যাঁ মানে এর আগে যে প্রথম ক্লাসটা করছিলাম, সেখানে বলছিলাম যে প্রোটনের ভর হয় 1.673 10⁻²4, তাই না। এই ভরটা কিন্তু 1.6605 10⁻²4 এর কাছাকাছি। এখানে হচ্ছে 6605 আর এখানে হলো 673, কাছাকাছি না। সো এটাকে আমরা কি করতে পারি, 1 ইউনিট চিন্তা করতে পারি। নিউট্রনের ভরটা অনেকটা সেম, 1.675 10⁻²4, তার মানে এটাকে আমরা 1 ইউনিট চিন্তা করতে পারি। তাহলে খেয়াল করে দেখো, ক্লোরিনের এখানে কি আছে 35, তাই না। তাহলে প্রোটন নিউট্রন মিলে 35টা, তাহলে কত ভর হবে 35 একক ভর হবে, তাই না। বিষয়টা এরকম, রাইট। সো এখানে দেখো 35 এককের ভরে কয়টা আছে, 75টা আছে, তাহলে টোটাল ভর কত হচ্ছে 35 গুণ 75, রাইট। ওকে বিষয়টা। আচ্ছা অবশ্যই এটা কি করলাম আমরা কিন্তু ওই 1.6605 দিয়ে ভাগ করে নিচ্ছি। আচ্ছা আমি তোমাকে পুরো বিষয়টা আরেকবার দেখাচ্ছি, ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। দেখো যদি আমি পুরো বিষয়টা আরেকবার দেখানোর চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি প্রোটন চিন্তা করি, প্রোটনের ভর কত ছিল, আমরা গত ক্লাস থেকে দেখছি 1.673 10⁻²4 এত গ্রাম। এবং আমাদের ওই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর কত, 1.675 10⁻²4। তার মানে এটা কিন্তু তুমি বলতে পারো রাফলি কিন্তু 1 এর মতোই আসছে, 1 থেকে সামান্য বেশি আসে, বাট তুমি চিন্তা করতে পারো 1 এর সময় না আসছে। আচ্ছা তুমি যদি এখন নিউট্রন চিন্তা করতা, তখন বিষয়টা কিরকম আসতো, তখন কিন্তু প্রায় হুবহু সেমই আসতো। জাস্ট তুমি কি করতা, তুমি হচ্ছে এই ভরটাকে চেঞ্জ করে দিবা, তাই না।
এখানে জাস্ট 1.673 এর জায়গায় আসবে হচ্ছে 1.675। ওকে, তখন আসবে 1.675। তার মানে এটা কিন্তু মোটামুটি 1 এর সমানই আসে, তাই তো? তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এখন তোমাকে বলি প্রোটন আর নিউট্রন মিলে কয়টা হয়? প্রোটন এবং নিউট্রন মিলে হয় 35টা, তাই না? তার মানে আলটিমেটলি তুমি এটা যোগ করে কত পাবা? 35 পাবা, রাইট? ক্লোরিনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত বলতো? ক্লোরিনের 17। তাহলে ধরো এখানে প্রোটন আছে আমাদের 17টা, তাই না? প্রোটন ধরো আমাদের 17টা আছে, নিউট্রন কয়টা থাকবে তাহলে বলো? 18টা, রাইট? তাহলে তুমি দেখো, তুমি এই একের সাথে 17 গুণ করবা, তাহলে 17 পাবা, তাই তো? আর এই একের সাথে মেনলি তুমি 18 গুণ করবা, তাহলে 18 পাবা। তাহলে 17 এবং 18 যোগ করলে কত? 35 না, রাইট? তো আমি চিন্তা করতে পারি, যদি আমাদের ভর সংখ্যা 35 হয়, সেটার চিন্তা করতে পারো এরকম ভাবে যে মোট ভরটা কিন্তু 35 বা তার কাছাকাছি আসে, আপেক্ষিক ভরটা, তাই না? আপেক্ষিক ভরটা কিন্তু 35 বা তার কাছাকাছি আসে, এভাবে তুমি চিন্তা করো। আচ্ছা, বাট আসলে কত আসে? আমার তো এখানে আরো ছোট ছোট কিছু মান আছে, তাই না? সেই ছোট ছোট মানের হিসাবটা কিরকম সেটা কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে করব, কোনো সমস্যা নেই। তাহলে একটু কিন্তু আমরা ক্লিয়ার হইতে পারলাম যে একটা পরমাণুর ভর যদি আমি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে আমরা কি করব? 100টা আর কি, 100টা পরমাণুর ভর যদি আমি ক্যালকুলেট করতে চাই, অবশ্যই এটা কিন্তু প্রকৃত ভর হবে না, এটা কি হবে? আপেক্ষিক ভর, তাই তো? এটা কিন্তু আপেক্ষিক ভর হবে, রাইট? আপেক্ষিক ভর হবে। তাহলে এই ভরটা কত আসবে দেখো? 75 গুণ 35, অথবা তুমি এভাবে লেখো যে 35 গুণ 75, 37 গুণ 25, 37 গুণ 25, রাইট? তার মানে বেসিক্যালি আমরা এই দুটো সংখ্যা গুণ করতেছি, গেল? আচ্ছা, কিন্তু আমার তো 100টা পরমাণু জেনে লাভ নাই, আমার তো একটা পরমাণুর আপেক্ষিক ভর জানতে হবে, তাই না? তো তুমি লেখো, সুতরাং একটা পরমাণুর আপেক্ষিক ভর, সেটা আমরা কি করব? এই মানটাকে জাস্ট 100 দিয়ে ভাগ করে দিব, তাই না? ঐকিক নিয়ম, এটা হচ্ছে জাস্ট ঐকিক নিয়ম। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা। তাহলে কিন্তু সূত্রটা মনে রাখা খুব ইজি। তাহলে এটা করলে কত আসে? 35.5, রাইট? আমি কি কোনো একক দিব এখানে? না, কারণ আপেক্ষিক ভরের কিন্তু কোনো একক হয় না। ওকে, তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর। বুঝতে পারছো কি বিষয়টা? আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এবার যদি তোমাকে আরেকটা প্রশ্ন দেই, লেটস সে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা প্রশ্ন নিলাম, সেটা কিরকম হয়? আমি তোমাকে বললাম কপার, কপারের দুইটা আইসোটোপের কথা বললাম, একটা হচ্ছে কপার 63 আর একটা হচ্ছে কপার 65। আগে কি বলা ছিল? এখানে দুইটার হচ্ছে শতকরা হারগুলো বলা ছিল, আমি বললাম আপেক্ষিক পারমাণবিক ভরগুলা কত। এখানে দেখো প্রশ্নটা আমরা একটু অন্যরকম করে দিলাম, হ্যাঁ, একটু ভিন্ন রকম করে দিলাম। কিরকম ভিন্ন রকম? আমি এদের শতকরা হারটাই তোমার কাছে মিলিয়ে জানতে চাইলাম, হ্যাঁ, শতকরা হার আর বলে দিলাম না, এটা জানতে চাইলাম। এখন তাহলে আমি কিভাবে বের করতে পারি? তাহলে এখানে নিশ্চয়ই আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে আমরা সেই মানগুলোকে নির্ণয় করতে পারি? মেনলি আমাদের একটা ইনফরমেশন আগে থেকে জানতে হবে, সেটা হচ্ছে এদের আপেক্ষিক পারমাণবিক ভর। হ্যাঁ, তাহলে এই ইনফরমেশনটা কিন্তু আমরা আগে বের করছিলাম, তাই না? এখন আমাদের সেটা প্রশ্ন দেওয়াই আছে, সেটা কি? কপারের আপেক্ষিক পারমাণবিক ভর। সেই ভরের মানটা কত হয়? 63.5। ওকে, ধরো এটা আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে। এখন আমি জানতে চাইলাম এখানে কোনটার শতকরা হারটা কত। ঠিক আছে, অঙ্কের শুরুতে আমরা কি করব? ধরে নিব। তাহলে এটা ধরো আমরা ধরলাম x%, এটা কত হবে? টোটাল তো 100, সো 100 থেকে তুমি x বাদ দিবা, 100 মাইনাস x%, তাই না? তাহলে এখন আমাকে বলো, আমি কপারের আপেক্ষিক পারমাণবিক ভরের জন্য কোন ফর্মুলাটা জানি বলো তো? এটার জন্য মেনলি আমরা জানি হচ্ছে, এই যে দেখো, আমি এখানে এরকম ভাবে চিন্তা করলাম, এটার জন্য কি জানি? আমাদের মেনলি কি করতে হবে? শতকরা হারকে ভর সংখ্যা দিয়ে গুণ করতে হবে।
যতগুলো আছে সব ততগুলোকে যোগ করে ফেলতে হবে। তাহলে x গুণ 63 আসবে কি 63x, 100 মাইনাস x গুণ 65 আসবে কি 65 ইন্টু 100 মাইনাস x ডিভাইডেড বাই সূত্রের 100, তাই না? বিষয়টা এরকম, রাইট? আচ্ছা, এখন দেখো এই মানটা কত আসে। এই মানটা কিন্তু আমাদের প্রশ্নেই বলা আছে, সেটা হচ্ছে 63.5। ওকে, তাহলে তার মানে 63.5 ইকুয়াল টু এই পুরো ইকুয়েশনটা, তাই না? বুঝতে পারলাম কি? তাই তো। আচ্ছা, এখন আমরা কি করব, এই জিনিসটাকে জাস্ট এখন সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, কিভাবে সমাধান করতে পারি একটু খেয়াল করে দেখো। যেখানে মেনলি আমরা 100 কে এই পাশে নিয়ে আসবো, তাহলে এটা কত আসে? এটা আসে হচ্ছে 6350। হ্যাঁ, 100 দিয়ে গুণ করলাম। আর ওইখানে কত আসে? 63x প্লাস 6500 মাইনাস 65x, রাইট? আচ্ছা, এখন খেয়াল করে দেখো আমরা এখানে কি করব। ধরো এটাকে উল্টাই করে দিচ্ছি, ঠিক আছে? এটাকে এই পাশে নিয়ে -1 দিয়ে গুণ করে দিব, তাহলে 65x মাইনাস 63x ইকুয়াল টু 6500 মাইনাস 6350। দেখো এখানে কত আসে? 2x ইকুয়াল টু 150, তার মানে x এর মানটা আসবে হচ্ছে 75, রাইট? x এর মানটা কত আসে? 75। তাহলে একটু কি আমরা বুঝলাম কিনা বলো তো? এখানে কপার 63 পাওয়া যাবে হচ্ছে 75%। তাহলে আমাকে বলো কপার 65 কতটুকু পাওয়া যাবে? 100 মাইনাস 75 which is equal to 25%। ওকে, তাহলে কপার 63 পাওয়া যায় 75 ভাগ আর 65 পাওয়া যায় 25 ভাগ। বুঝতে পারলাম? আচ্ছা, গেল, এটা কিন্তু আমাদের ক্লিয়ার হইল। চলে এসো পরের স্লাইডে। দেখো এখানে আমরা সেই প্রিমিয়াম কোর্সের একটা প্রচারণা করার চেষ্টা করব, তাই তো? অনেক বলতেছি প্রতি ভিডিওতে, মোটামুটি এটা আমরা আলোচনা করতেছি, কারণ অনেকেই তোমরা আমাদেরকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছ ভাই প্রিমিয়াম কোর্সের আপডেট কি, কিরকম কি হবে। তো তুমি প্রিমিয়াম কোর্সের সকল ধরনের আপডেট যদি জানতে চাও, আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই ফর্মের মধ্যে কিন্তু আমরা সকল রকমের ইনফরমেশন দিয়ে দিছি। তোমরা যারা এখনো প্রি বুকিং করো নাই, তোমরা কিন্তু করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর আসা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। আপেক্ষিক আণবিক ভর আমি নির্ণয় করব। এখন আণবিক ভর মানে কি? একটা অণুর ভর, তাই না? রাইট? এখন সেরকম আমরা বেশ কিছু অণু নিয়ে চিন্তা করব, সেখানে মেইনলি আমরা কি করব? প্রত্যেকটা পরমাণুর ভর বসানোর চেষ্টা করব, রাইট? আচ্ছা, এখন তাহলে আমাদের জানতে হবে কি পরমাণুর ভরগুলা কি কি, তাই তো? আমি কতগুলো পরমাণুর ভর জানবো। এখানে একটা সবাই একটা বোকামি কি করে, তারা হচ্ছে মেইনলি পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত সব ভর মুখস্থ করে ফেলে। সব ভর কিন্তু আমাদের প্রয়োজন নাই ভাইয়া। আমাদের মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি এখন তোমাদের একটু লিখে দিব, তোমরা হচ্ছে এগুলোকে নোট ডাউন করবা। তোমাদের বইয়ে দেখবে একটা বড় রকমের পর্যায় সারণী আছে, যেটা নিয়ে আমরা পরে চ্যাপ্টারে আলোচনা করব। সেখানে দেখবা যে প্রত্যেকটা মৌলের সাথে সেই আপেক্ষিক পারমাণবিক ভরগুলোকে উল্লেখ করা থাকে। ওকে, তো সেই ভরগুলো হচ্ছে আমি তোমাদের এখন লিখে দিব। আমাদের দায়িত্ব হবে এই ভরগুলোকে আমরা সুন্দর মতো মুখস্থ করে ফেলবো। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভরটা হয় 1। হিলিয়াম লাগবে না, লিথিয়াম লাগবে না, বেরিলিয়াম লাগবে না, বোরন লাগে না, কার্বন লাগে 12, তাই তো? নাইট্রোজেন হচ্ছে 14, অক্সিজেন হচ্ছে 16, রাইট? তাহলে দেখো কার্বনের প্রোটন 6টা, ডাবল করে দিলা, নাইট্রোজেন ডাবল করে দিলা, অক্সিজেন ডাবল করে দিলা। সবসময় কিন্তু এই ট্রিক খাটবে না, ঠিক আছে? এই ট্রিক কিন্তু সবসময় খাটে না। যেমন ধরো এরপর কি কোনটা ইম্পর্টেন্ট? সোডিয়াম। সোডিয়াম কত? 11 আছে না? 11 দুগুণে তো 22 হয়। আমরা আসলে মেপে দেখি কত হয়? 23, তাই না? রাইট? আচ্ছা, ম্যাগনেসিয়াম আবার মিলে যায়। সো এখানে কিন্তু তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবা না যতগুলো প্রোটন আছে আমি তাকে 2 দিয়ে গুণ করে দিই, না। প্রোটনের সমসংখ্যক কিন্তু নিউট্রন নাও থাকতে পারে, তাই না? তো তোমার কিন্তু 2 দিয়ে গুণ করার কোনো যৌক্তিকতা নাই। মিলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বা সব ক্ষেত্রে কিন্তু মিলবে না, এটা তুমি অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়াম গেল। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। কত সেটা?
27, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে সালফার, সালফার কত হয় 32, তারপর ক্লোরিন 35.5, পটাশিয়াম 39, ক্যালসিয়াম 40। ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের ক্রোমিয়াম, কত হয় সেটা 52, রাইট? আচ্ছা এরপর হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ, সেটা কত আসবে 55, আয়রন 55.85। এই মানটা আমরা একটু বিস্তারিত ভাবে পুরোটাই পড়বো, হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন হয়তো মনে হতে পারে যে এগুলা পরে আসলে কি হবে, তাই না? সামনে দেখবো, কিন্তু সমস্যা নাই। আচ্ছা এরপর হচ্ছে কপার 63.5, এটা কিন্তু একটু আগে দেখেই আসলাম আমরা, তাই না? তারপর হচ্ছে ধরো তুমি পড়তে পারো হচ্ছে, আর তো তেমন লাগে না, এগুলোই মেনলি ইম্পর্টেন্ট। জিঙ্কটা পড়তে পারো, জিঙ্ক কত আসে মোটামুটি 65-র মতো আসে, ঠিক আছে, রাইট? 65 তুমি পড়ো, সমস্যা নেই। তাহলে এই ভরগুলো কিন্তু আমাদের জানতে হবে, এগুলো আমি তোমাদের এখানে নোট ডাউন করে দিলাম, তোমরা আলাদা করে মুখস্থ করতে পারো বা এখান থেকে তুমি চাইলে মুখস্থ করে ফেলতে পারো, সমস্যা নাই। আচ্ছা এবার আমরা বিভিন্ন অণু নিয়ে দেখি, আমরা বিভিন্ন অণুর হচ্ছে কি করব, সংকেত লেখার চেষ্টা করবো, হ্যাঁ। তো মনে হয় আগের একটা লেকচার আমাদের সংকেত টপিকটা হয়তো মিস হয়ে গেছে। সংকেত তেমন কিছুই না, সংকেত হচ্ছে একটা অণুকে আমি যেসব লেটার দিয়ে প্রকাশ করি, যেসব অক্ষর দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে সংকেত। তার মানে একাধিক ধরনের পরমাণু প্রতীক মিলে কিন্তু একটা সংকেত তৈরি হয়ে যায়। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দেই, আমরা বললাম হচ্ছে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখো এখানে সোডিয়ামের একটা পরমাণু প্রতীক, অক্সিজেনের প্রতীক আর হাইড্রোজেনের প্রতীক, 3 ধরনের প্রতীক মিলে একটা সংকেত হয়ে গেল, রাইট? আচ্ছা এখন এখানে ভরটা কত আসে আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি, খেয়াল করে দেখো, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16 আর হাইড্রোজেন হচ্ছে 1, কত আসবে এটা? এটা আসবে হচ্ছে 40, তাই না? 40 আসে। আচ্ছা একই রকম ভাবে তুমি যদি আবার চিন্তা করে দেখো, এখানে তুমি নিলা হচ্ছে এখন সোডিয়াম কার্বনেট, যেগুলো জানা থাকা লাগবে সেগুলো আমি বলতেছি আর কি। অনেক রকমের যৌগিক সংকেতই হওয়া পসিবল, সেগুলো কিন্তু দেখবো, সমস্যা নাই। আচ্ছা সোডিয়াম কার্বনেট, দেখো এখানে এখন সোডিয়াম কিন্তু 2টা আছে, তার মানে শুধু 23 নিলে হবে না, 23কে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে তোমাকে গুণ করে ফেলতে হবে। আচ্ছা কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন কয়টা আছে? 3টা, তার মানে 16কে তুমি 3 দিয়ে গুণ করে দিবা, রাইট? তাহলে দেখো ক্যালকুলেটরে এই মানটা বসায় দাও, কত আসবে বলো? 106। আচ্ছা এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের জন্য মানটা কিরকম আসে? ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন 12 আর অক্সিজেন হচ্ছে 3টা, তাহলে আসবে হচ্ছে মানটা কত? হিসাব করে ফেলো ক্যালকুলেটরের মধ্যে, মানটা আসবে হচ্ছে 100, বুঝতে পারছি তো? আচ্ছা এরপর তুমি যদি আসো, লেটস আমরা চিন্তা করলাম এখন সোডিয়াম ক্লোরাইড, কোনো নির্দিষ্ট সিরিয়ালে কিন্তু আমি বলছি না, ঠিক আছে, জাস্ট যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। সোডিয়াম হচ্ছে 23 আর ক্লোরিন হচ্ছে 35.5, কত আসবে এটা বলো? 58.5, রাইট? আচ্ছা এরপর আসো, আমরা বললাম হচ্ছে এখানে HCl, তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, তাই তো, হাইড্রোজেন 1 আর ক্লোরিন হচ্ছে 35.5, রাইট? এটা কত আসবে? 36.5। তাহলে এখন আমি তোমাকে বললাম H2SO4, এখানে কত আসবে? দেখো হাইড্রোজেন নিজে হচ্ছে 1, বাট আছে কয়টা? 2টা, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 4টা, তাই তো, তাহলে 16 গুণ 4, এটা করলে কত আসবে? 98। বুঝতে পারছি তো? তাহলে জিনিসগুলোকে বের করা সহজ না, জাস্ট আমাদের প্রতীকটা জানতে হবে, তারপর সংকেত জানতে হবে, জেনে হচ্ছে এখানে মানগুলো এরকম ভাবে সুন্দর মতো বসায় ক্যালকুলেটরে হিসাব করে ফেলতে হবে, তাহলে কিন্তু কাজ শেষ। কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ, সহজ সহজ। দেখো তাহলে এই গেল হচ্ছে আমাদের এখান থেকে বিষয়গুলা। আচ্ছা এখন যদি তোমাকে কিছু কঠিন দেওয়ার চেষ্টা করি, কঠিন কিছু দেওয়ার চেষ্টা করি, লেটস আমরা চিন্তা করলাম এখন পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট, এইখানে কি হবে খেয়াল করে দেখো, পটাশিয়াম হচ্ছে 39, কয়টা আছে? 2টা, রাইট?
ক্রোমিয়াম হচ্ছে 52, কয়টা আছে? 2টা। অক্সিজেন হচ্ছে আমাদের 16, কয়টা আছে? 7টা। তাহলে এই মানটা হচ্ছে আমরা এখন ক্যালকুলেট করে ফেলবো। তাহলে এই মানটা আসা হচ্ছে 294। ওকে, অবশ্যই এখানে একক দিবা না কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর তুমি যদি আসো হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাম এখন আমাদের জানা দরকার নেই, হ্যাঁ, কঠিনগুলোর নাম আমি পরে তোমাদের বলবো না, আবার সমস্যা নেই। দেখো পটাশিয়াম কয়টা আছে? একটা, তাহলে 39। ম্যাঙ্গানিজ কয়টা আছে? একটা, মানে 55। অক্সিজেন আছে 4টা, তাহলে এই ভরটা কত আসে? 158। ওকে, বিষয়টাকে বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। তাহলে হ্যাঁ, আচ্ছা, এরপর যদি তোমাকে আমি আরেকটা বলি, কপার সালফেট, তাহলে দেখো কপার কত আসে? 63.5, সালফার 32, আর অক্সিজেন হচ্ছে 4টা, তার মানে 16 গুণ 4, 159.5। সেরকম করে কিন্তু আমরা অনেক যৌগের ভরটা বের করতে পারি। এখানে যেসব ভর বের হলো তারাই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। তার মানে কোনো একটা নির্দিষ্ট অণু বা নির্দিষ্ট যৌগের, হ্যাঁ, যতগুলা পরমাণু থাকে, প্রত্যেকটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরকে যদি যোগ করে ফেলি, যা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর, তাই না? রাইট। আচ্ছা, এখন আমি তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো তোমরা হচ্ছে একটু বাসায় করবা, করে হচ্ছে আমাদেরকে দেখাবা। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, হ্যাঁ, স্কুল ম্যাথমেটিক্স, সেখানে তুমি হচ্ছে এই হোমওয়ার্ক গুলো আমাদের জমা দিতে পারো। আচ্ছা, দেখার চেষ্টা করি। প্রথমে যেটা দিব সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। তারপর দিলাম হচ্ছে আমি ফসফরিক অ্যাসিড, H3PO4। দেখো ফসফরাসের ভরটা কিন্তু আমি তোমাদের লিখে দেই নাই, বাট জানতে হবে, সেটা তোমরা হচ্ছে খুঁজে বের করবা, ঠিক আছে? নেট থেকে খুঁজে বের করো, বই থেকে খুঁজে বের করো, ফসফরাসের ভরটা খুঁজে বের করে সুন্দর মতো বসাই দিবা। আচ্ছা, এরপর হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3, সোডিয়াম টেট্রাথায়োনেট, হ্যাঁ, S4O6। তারপর হচ্ছে আমাদের Fe3O4, আয়রন 2,3 অক্সাইড, নাম লাগবে না। তারপর হচ্ছে আমাদের ফেরাস সালফেট, নাম দরকার নেই, হ্যাঁ, জাস্ট তুমি সংকেত গুলা জানো, ভ্যালি হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, বুঝছো? তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। ওকে, আচ্ছা, এগুলো আমাদের ইম্পর্টেন্ট যাচ্ছে। এরপর তুমি চিন্তা করতে পারো হচ্ছে বেনজিন, C6H6। আচ্ছা, তাহলে এই কয়েকটা ভর তোমরা হচ্ছে একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে আমাকে জমা দাও। গেল? আচ্ছা, দেখি তাহলে পরে কি আছে। চলে আসা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ এবং তাদের ব্যবহার। তো প্রথম পয়েন্টটি হচ্ছে তেজস্ক্রিয় বলতে কি বোঝায়, তাই না? তেজস্ক্রিয় মানে হচ্ছে যেসব জিনিস থেকে, যেসব পরমাণু থেকে, এখানে যেহেতু আইসোটোপের কথা বলছে, যেসব আইসোটোপ থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গত হয়। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন রশ্মি নির্গত হয়, তাই না? বিষয়টা কিরকম, আমি তাহলে তোমাকে একটু সংজ্ঞাটাই লিখে দিই, তাহলে আর কি ভেজাল হবে না। দেখি তাহলে, তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ। তো তেজস্ক্রিয় আইসোটোপ মানে কি? যে সকল আইসোটোপ থেকে বা যেসব আইসোটোপ থেকে যেসব আইসোটোপ হতে স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনি বা নিজে নিজে, ঠিক আছে, এটা আমি লিখে দিই তাহলে, স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে, সহজ উচ্চারণটা কি বা সহজভাবে কি বলতে পারো? নিজে নিজে, অটোমেটিক, হ্যাঁ, নিজে নিজে বিভিন্ন রশ্মি নির্গত হয়, বিভিন্ন রশ্মি নির্গত হয়। তাদেরকে আমরা মিলে কি বলি? তেজস্ক্রিয় আইসোটোপ বলি। ওকে, বিষয়টা এরকম। খেয়াল করে দেখো, সব আইসোটোপ থেকে কিন্তু এরকম আপনা আপনি ভাবে রশ্মি নির্গত হবে না, হ্যাঁ, বিভিন্ন রেজ নির্গত হবে না।
কিছু স্পেশাল আইসোটোপ থেকে মেইনলি এরকম ভাবে রেইস বা রশ্মি নির্গত হইতে পারে। বলতে পারো ভাই এখানে রশ্মি বলতে আবার কি বোঝায়, কোন কোন রশ্মি এখানে হইতে পারে? এখানে কিন্তু 3 ধরনের রশ্মি হওয়া পসিবল, বুঝছো? কোন 3 ধরনের রশ্মি সেটা আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে আলফা রশ্মি, আর এটা হচ্ছে বিটা রশ্মি, লাস্টে হচ্ছে গামা রশ্মি। এই রশ্মিগুলো কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্স আমাদের আছে, বুঝছো? এই রশ্মিগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেইনলি এই রশ্মিগুলোকে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, ঠিক আছে? এই রশ্মিগুলোকে আমরা একসাথে কি বলি? তেজস্ক্রিয় রশ্মি বলি। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আশা করি এটা আমাদের ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি কি ব্যবহার পাইতে পারি সেটা দেখার চেষ্টা করি। কি কি আমরা ব্যবহার এখানে পাইতে পারি। প্রথমে আসা হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে এই রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তাকে অনেক বেশি ব্যবহার করি, বুঝছো? চিকিৎসা ক্ষেত্রে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা কোন পয়েন্ট পাবো? প্রথমে আমরা যে আইসোটোপের কথা বলবো সেটা হচ্ছে টেকনিশিয়াম, বুঝছো? টেকনিশিয়াম, যেটাকে আমরা টিসি দিয়ে লিখি। এটার ভর সংখ্যা কত? 99। হ্যাঁ, তাহলে এটার নামটা কিরকম হয়? টেকনিশিয়াম। টেকনিশিয়াম 99। এটা মেইনলি আমরা বিভিন্ন রোগ নির্ণয় ব্যবহার করে থাকি, ঠিক আছে? এটা আমরা কোন কাজে ব্যবহার করে থাকি? বিভিন্ন রোগ নির্ণয়। ওকে, এখন সে কিভাবে হচ্ছে রোগ নির্ণয় ব্যবহৃত হইতে পারে খেয়াল করে দেখো। মেইনলি আমরা টেকনিশিয়ামকে কি করি? ইনজেকশনের মাধ্যমে আমাদের বডিতে পাঠাই দিই। যেসব জায়গায় আমাদের রোগ হওয়ার সম্ভাবনা আছে সেসব জায়গায় পাঠাই দিই। ওকে, তাহলে পরবর্তীতে কি হবে? এই টেকনিশিয়াম থেকে যে গামা রশ্মি নির্গত হয়, তাই না? ওই যে তেজস্ক্রিয় রশ্মির কথা আমরা বলছিলাম, মেইনলি এখান থেকে অনেক বেশি পরিমাণ গামা রশ্মি নির্গত হয়। এই গামা রশ্মির মাধ্যমেই মেইনলি আমরা বুঝতে পারি ওই অঙ্গটা কি ভালো আছে নাকি খারাপ আছে। ওকে, তাহলে আমরা কি করব? এখানে মেইনলি কিভাবে রোগ নির্ণয়টা করা হয় সেটার প্রসেসটা যদি আমি দেখতে চাই, তাহলে এটাকে আমি সংক্ষেপে বলতে পারি। এখান থেকে মানে টেকনিশিয়াম থেকে আমাদের কি হয়? গামা রশ্মি নির্গত হয়। গামা রশ্মি নির্গত হয়। এই গামা রশ্মিকে শনাক্ত করার জন্য বিশেষ রকমের ক্যামেরা আছে। সেই ক্যামেরা দিয়ে মেইনলি আমাদের অভ্যন্তরীণ অঙ্গের প্রতিচ্ছবি পাওয়া যায়, ছবি তোলা যায়, ঠিক আছে? তার মানে আমি বলতে পারো যে রোগাক্রান্ত অঙ্গের ছবি তোলা যায়। হ্যাঁ, তো যদি অঙ্গটার মধ্যে কোনো রোগ থাকে, সমস্যা থাকে, তাহলে আমি ছবি দেখে বুঝতে পারবো যে না, আমার এখন এই অঙ্গের মধ্যে কি করতে হবে? ট্রিটমেন্ট চালাতে হবে। পাকস্থলীতে সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট চালাই। যকৃতে সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট চালাই। হ্যাঁ, যদি এটা কমনলি আমাদের দেশে ইউজ করা হয় না, বাট এটাকে এইভাবে মেইনলি আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার সেকেন্ডটা, এরপর হচ্ছে আয়োডিন 131। ওকে, তাহলে এটার নাম কি? আয়োডিন 131। ওকে, আচ্ছা, এটা মেইনলি কি কাজে ব্যবহার হয়? এটা মেইনলি হচ্ছে থাইরয়েড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হবে, ঠিক আছে? থাইরয়েড ক্যান্সার নিরাময় এটার কাজে ব্যবহার করা হয়। ওকে, এখান থেকে যে গামা রশ্মি ব্যবহার মানে বের হয় সেটা কি করে? ক্যান্সার কোষটাকে নষ্ট করে ফেলে। আচ্ছা, এরপর কি আছে? এরপর হচ্ছে ইরিডিয়াম 191, ইরিডিয়াম 191। এটার নাম কি? ইরিডিয়াম 191। আচ্ছা, এটা মেইনলি কিসের কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে মেইনলি আমাদের ব্রেইন ক্যান্সার, হ্যাঁ, সেই ব্রেইন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়, ঠিক আছে? ব্রেইন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হবে। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আরো কিছু পয়েন্ট আছে, যেমন আমি যদি লিখে দিতে চাই, দেখো এরপরে হচ্ছে চারে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে মেইনলি কোবাল্ট 60। হ্যাঁ, কোবাল্ট 60 এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা মেইনলি হচ্ছে, এটার নামটা আগে লিখে দিই তোমাদের, আরো ভালো বুঝতে পারবো আর কি। কোবাল্ট 60 এটা মেইনলি ব্যবহার করা হয় টিউমার শনাক্তকরণ, টিউমার
শনাক্তকরণ ও নিরাময়, মানে টিউমারকে ঠিক করা আর কি। এটার কাজে কিন্তু আমরা কোভাল-60 কে ইউজ করতে পারি। আর লাস্টে যেটা পড়বো সেটা হচ্ছে ফসফরাস 32। ফসফরাস 32 এটা মেনলি হচ্ছে আমরা লিউকেমিয়ার ট্রিটমেন্টে ব্যবহার করি। লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, হ্যাঁ, রক্তের ক্যান্সার। তার মানে লিউকেমিয়ার চিকিৎসা ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো লিউকেমিয়া কিন্তু আসলে সম্পূর্ণরূপে নিরাময় করা যায় না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে দিয়ে রোগীটাকে বেশি দিন বাঁচায় রাখতে পারি। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে লিউকেমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। ওকে, জিনিসটা কি বুঝতে পারছো? চিকিৎসার ক্ষেত্রে কত ভ্যারাইটি আছে, কত বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, এই প্রশ্ন হচ্ছে আমরা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে মেনলি এটাকে শিল্প ক্ষেত্রে ব্যবহার করতে পারি। শিল্প ক্ষেত্রে ব্যবহার করতে পারি, রাইট? শিল্প ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যেতে পারে? এটা মেনলি সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। বিদ্যুৎ উৎপাদন এখানে হচ্ছে অনেক বেশি পরিমাণ ব্যবহার করা হয়। নিউক্লিয়ার এনার্জি থেকে ব্যবহার করা হয়। অত কিছু দরকার নাই, রিডিং পড়া আর কি। এরপর কি হইতে পারে? কৃষি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। কিভাবে? সার প্রয়োগ কখন কোনটা করতে হবে সেটা জানার জন্য। বুঝছো, মেনলি এখানে আমরা নাইট্রোজেন এবং ফসফরাসের আইসোটোপ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তারপর কি? কীটনাশক প্রয়োগ। কোন কীটনাশকটা কখন দিলে আসলে বেটার হবে, তাই তো? কোনটা হচ্ছে কীট পতঙ্গকে দ্রুত মারতে পারবে সেটা। হ্যাঁ, আর কি হইতে পারে? ফলন বৃদ্ধি। ঠিক আছে, কোন সার কখন দিলে বা কোন জাতীয় ফসলটা কখন রোপণ করলে আমাদের বেশি ফলন পাওয়া যাবে, সবগুলা কিন্তু আমরা কি করতে পারি? আইসোটোপের ব্যবহারের মাধ্যমে কিন্তু দেখতে পারি। ওকে, তাহলে এইগুলো ছিল আমাদের সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো হচ্ছে আমাদের উপকারী দিক। আচ্ছা, এবার যদি আমরা কিছু ক্ষতি দেখতে চাই, হ্যাঁ, ক্ষতিকারক দিক যদি দেখতে চাই, দেখো ক্ষতিকারক দিক। দেখো, যে কোনো জিনিসই হোক না কেন, সেটা যত ভালোই হোক বা যত যাই হোক না কেন, সেটা কিন্তু আমরা দিন শেষে অপরকে ক্ষতি করার কাজও কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে, তার মানে অবশ্যই আমাদের হাতে যে জিনিসটা থাকবে, সেটা কোনো প্রযুক্তি হোক বা কোনো প্রাকৃতিক জিনিসই হোক, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে বুঝে শুনে ইউজ করতে হবে। সো ক্ষতিকারক দিকের মধ্যে আমরা কি পাবো? প্রথমে আমরা পাবো হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে হচ্ছে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে পারি। ঠিক আছে, পারমাণবিক বোমা তৈরি করতে পারি। হ্যাঁ, তোমরা কিন্তু জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা আর নাগাসাকি, হ্যাঁ, সেখানে কিন্তু এরকম পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা ফেলা হয়েছিল, যার ফলে সেখানে কিন্তু কয়েক লাখ মানুষ হচ্ছে মারা গেছে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেক বেশি মারাত্মক। তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে রাখবে আর কি। জাপানের হিরোশিমা ও নাগাসাকি এইসব জায়গায় হচ্ছে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা ফেলা হয়েছিল। আচ্ছা, সেখানে মেনলি কি হয়? ওই যে আমাদের যে আইসোটোপ গুলো আছে, সেই আইসোটোপ গুলো হচ্ছে মেনলি ভেঙে গেছিল। ভেঙে হচ্ছে যেটাকে আমরা ফিশন বিক্রিয়া বলি, সামনে পড়বো, সমস্যা নাই। তো ফিশন বিক্রিয়ার মাধ্যমে আইসোটোপ গুলো হচ্ছে ভেঙে দ্রুত হচ্ছে বিভিন্ন রশ্মি নির্গত করছে, আলফা, বিটা, গামা, যেগুলো হচ্ছে আলটিমেটলি মানুষকে মেরে ফেলছিল, তাই তো, মানুষের ক্ষতি করছিল আর কি। আচ্ছা, দ্বিতীয় কথা কি? সেটা হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা। তো বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিন্তু সচরাচর বিভিন্ন দুর্ঘটনা ঘটে, তাই না? যেমন ধরো আমি যদি বলতে চাই, তাহলে হচ্ছে সেটা হচ্ছে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা। সেখানে কি হয়েছিল? ওদের যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ছিল, যেখানে হচ্ছে ইউরেনিয়াম নিয়ে কাজ করা হইতো, হ্যাঁ, সেটা হচ্ছে কি হয়েছিল? অনেক বেশি গরম হয়ে গেছিল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেছিল, যার ফলে সেটা হচ্ছে হঠাৎ করে ফেটে গেছে, যার ফলে ওই চেরনোবিল যে শহরটা আছে,
চেরনোবিলে আশেপাশ হচ্ছে একদম রেডিও অ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছিল, যার ফলে অনেক মানুষ এখানে মারা যায়। এখনো কিন্তু চেরনোবিলে কেউ থাকতে পারে না। এই ঘটনা কিন্তু আরো প্রায় 80-90 বছর আগের ঘটনা, কিন্তু এখনো কিন্তু সেখানে মানুষ থাকতে পারে না। তো এই হচ্ছে আমাদের মেইনলি ক্ষতিকারক দিকগুলো। তো যাই হোক, আজকের পড়া আমাদের এই পর্যন্তই ছিল, এক্সট্রা করে আর কিছু আমাদের দরকার নাই। আমি যা যা পয়েন্ট বলে দিলাম সেগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের কারো যদি পড়া বুঝতে সমস্যা হয় অথবা কোনো এনকোয়ারি থাকে, অথবা তোমরা যদি আমাকে আমাদের এই প্রিমিয়াম কোর্স নিয়ে যদি কিছু জানতে চাও, অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবা। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।